যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রযুক্তি জায়ান্ট সিমেন্সের স্প্যানিশ শাখার প্রধান এবং স্ত্রী সন্তান সহ তার পরিবারের আরও ৪ সদস্য রয়েছেন। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্তের পর তাদেরকে উদ্ধার করা হলেও এক পর্যায়ে সবাইকে মৃত ঘোষণা করা হয়। সিমেন্সের স্প্যানিশ শাখার প্রধান অগাস্টিন এসকোবার তার স্ত্রী এবং ৩ সন্তানকে নিয়ে একসঙ্গে ভ্রমণে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সির উপকূল ধরে উড়ে যাওয়ার পথে জর্জ ওয়াশিংটন সেতুর কাছে বাঁক নেওয়ার সময় হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। নিউ ইয়র্কে হেলিকপ্টার্স কোম্পানির ছোট এই হেলিকপ্টারটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড়াল দিয়েছিল। সারা দেশে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা হাওয়া। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং একই রকম থাকবে রাতের তাপমাত্রা। চুয়াডাঙ্গায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানিয়েছেন, সাগরে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাতে এই বৃষ্টিপাত হয়। তবে আজ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস না থাকলেও আগামী ১৪ই এপ্রিল বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এদিকে রাতের এই বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হলেও তা উঠতি ফসলের জন্য আশীর্বাদ বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আসতে বাকি আর মাত্র কদিন। পুরাতন বছর বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত যশোরবাসী। ইতিহাস অনুসারে এই শহর থেকেই শুরু হয়েছিল দেশের প্রথম মঙ্গল শোভাযাত্রা। এবছরও শোভাযাত্রা সফল করতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন ঘিরে চারিদিকে সাজ রব। বাংলা নতুন বছর শোভাযাত্রা, নাচ, গান, কবিতা আর ঢাকের তালে বরণ করতে প্রস্তুত যশোরবাসী। জেলার সাংস্কৃতিক অঙ্গনে বর্ষবরণের প্রস্তুতি মাসখানেক আগে শুরু হলেও এখন চলছে ৩০টি সংগঠনের শেষ মুহূর্তের মহড়া। বিবর্তন যশোরের আঙিনায় আমাদের ছেলেমেয়েরা সারাদিন এখন রিহার্সাল করছে। প্রস্তুতি হিসেবে বিবর্তনে প্রত্যেক দিনই রিহার্সাল চলছে। আমরা বিকেল থেকে কাজ শুরু করছি, রাত পর্যন্ত চলছে। প্রতি বছরই আমরা যশোর পৌর উদ্যানে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করি। শিল্পী মাহবুব জামাল জামিমের হাত ধরে এই শহর থেকে দেশে প্রথম শুরু হয়েছিল নববর্ষের শোভাযাত্রা। তিনি জানান, এবারের শোভাযাত্রা সাজানো হবে পরিবেশ বান্ধব, প্রকৃতি রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন অনুষঙ্গ দিয়ে। কখনো যেন যুদ্ধাস্ত্র না কেউ মনে করে এবং রাজনৈতিক বিষয় না মনে করে, এটা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। আমি বলেছিলাম যে আমরা বর্ষবরণ শোভাযাত্রা নামকরণ করছি। শুরুতে একটা শিশু যেমন জন্ম হয়, বর্ষবরণ শোভাযাত্রা মানে এই একটা মিনিংফুল, তাই না, মানব শিশুর মতন একটা অর্থবহ। শহরের পৌর উদ্যান, টাউন হল মাঠ, নবকিশোরী স্কুল মাঠ, মুসলিম একাডেমি স্কুল মাঠ সহ নানা প্রান্ত এবারও নতুন আঙ্গিকে সাজিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রতিটি সংগঠনে এখন সাজ রব চলছে, নাচ, গান, নাটক, কবিতার রিহার্সেল চলছে, সেই সাথে অনুষ্ঠানকে বর্ণিল করবার জন্য সাজসজ্জার কাজ চলছে। এদিকে বর্ষবরণ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। তবে এসএসসি পরীক্ষার কারণে রাত ৮টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়েছে। জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো এই গানের মাধ্যমে আমাদের কালেক্টরেট চত্বর থেকে, যেটা এক পর্যন্ত আমরা বৈশাখী শোভাযাত্রা বলি বা আনন্দ শোভাযাত্রা বলি, সরকার যেটা নির্ধারণ করে দিবে সেই স্লোগান নিয়েই কিন্তু আমাদের শোভাযাত্রাটা বের হবে। পুরনো বছরের জঞ্জাল ধুয়ে মুছে নতুন বছরের নতুন উদ্দীপনায় জীবন রাঙাতে এখন চৈত্রের প্রহর গুনছেন সংস্কৃতিপ্রিয় বাঙালিরা। হাসিবা আলী বর্ণা, ৭১।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর সবগুলো রাজনৈতিক দল। ভোটের রাজনীতিতে সফলতা পেতে বিভিন্ন দলের মধ্যে নতুন জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে। জোটের গুঞ্জনে পিছিয়ে নেই ইসলামী দলগুলো। ভোটের সমীকরণ মাথায় রেখে দেশের ইসলামী দলগুলোর সম্ভাব্য ঐক্য কতটা, এগুলো নির্বাচনকে সামনে রেখে দলগুলো এক মঞ্চে আসছে কিনা সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। ভোটের মর্যাদা যদি ব্যর্থ হওয়ার কারণে দেশে ইসলামী ভাবধারার নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট 12টি। আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করলেও আগামী নির্বাচন সামনে রেখে দলটির নিবন্ধন ফিরে পাওয়া প্রায় নিশ্চিত। রাষ্ট্র পরিচালনা, দলীয় মূলনীতি ও ইসলামী আকীদার প্রশ্নে এই দলগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্য বরাবরের, যে কারণে অতীতে কখনো এই দলগুলোকে ভোটের মাঠে কোনো ঐক্য গড়তে দেখা যায়নি। কিন্তু 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবার জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে অধিকাংশ ইসলামী দল। নিজেদের মধ্যে আলাপ আলোচনাও হয়েছে বহুবার, যদিও চূড়ান্ত কথা বলার সময় এখনো আসেনি। তবে বিষয়টি নিয়ে ইতিবাচকভাবেই ভাবছেন দলগুলোর নেতারা। জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে লড়ার সম্ভাবনা দেখছেন তারা। দেশের সবচাইতে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী দেশের ইসলামী ভাবধারার দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। জামায়াত নেতারা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে জোট গঠনের বিষয়টি আরও স্পষ্ট হবে। একক কিংবা জোট দুভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কোনো দলই কিন্তু এখন বলতে পারছে না যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে। সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। সব দলের সাথে আমাদের দরজা খোলা আছে আলোচনার। যে কোনো সময় রাজনৈতিক ঐক্যের পরিবেশ পেলে এই ধরনের সমঝোতা আলোচনা আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ। দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, আবার জোটগতভাবে যদি ইলেকশন করা লাগে, সমঝোতার ভিত্তিতে নির্বাচন করা লাগে, সেই স্পেসও আমরা তৈরি করে রেখেছি। তবে সম্ভাব্য জোট নিয়ে শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব বলছেন, জোটবদ্ধ নির্বাচন হলে দোদুল্যমান ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাবেন তারা। সাধারণ মানুষ যেহেতু একটা পরিবর্তন চাচ্ছে, নতুন কিছু চাচ্ছে, বিকল্প চাচ্ছে, বিকল্প সে ইসলামী শক্তি। এই জন্যে ভাসমান যে ভোটার আছে যেগুলো, সবগুলো এই ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, অতিষ্ঠ যারা হয়ে গেছে, তারা চাবে যে বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউ না আসুক, বিকল্প সে ইসলামী শক্তিকে তারা চায়। সেই হিসাবে একটা ব্যাপক সফলতা আসতে পারে বলে আমরা মনে করতেছি। আগামী নির্বাচনে জোট গড়ার ব্যাপারে আশাবাদী খেলাফত মজলিসও। ইলেকশনের ক্ষেত্রে আমরা একটা প্রার্থী দান করবো, এই প্রিন্সিপালটা, এবং যা যা মার্কা সে প্রার্থী দেবে, এমন মার্কা কমন, এমন নট নেসেসারিলি। এই আমরা আলোচনা করছি এবং আলোচনাটা অনেক একমত। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আগেই ইসলামী শক্তিগুলোর সম্ভাব্য একটি ঐক্য মোর্চা জনগণ দেখতে পাবেন বলে আশাবাদী দলগুলোর নেতারা। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ভোটের আগে এক মঞ্চে আসছে ইসলামিক দলগুলো, এমন ইঙ্গিত মিলেছে নেতাদের বক্তব্যেই। তবে জোট গঠনের এই সমীকরণ কতটা মিলবে, ভোটের রাজনীতিতেই বা তারা কতটা সফল হবে, এমন আলোচনাই এখন দলগুলোর মধ্যে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। গভীর সমুদ্রে বরগুনা উপকূলের জেলেদের 10টি মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটলেও সমুদ্র থেকে তাদের ফিরে আসতে সময় লাগে টানা 24 ঘন্টা। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ অর্ধশত জেলে আহত হয়েছেন। আহতরা পাথরঘাটা, ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় ভোলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান টিটুর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি ও গোলাগুলির ঘটনা জানার পরপরই জেলেদের অপেক্ষায় বরগুনার পাথরঘাটা লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিলেন তাদের স্বজনরা। এরপর একে একে আহত জেলেদের উদ্ধার করে ঘাটে আনা হয়। আহত জেলেরা জানান, বুধবার গভীর রাতে পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন তারা। এ সময় সশস্ত্র জলদস্যুরা 3টি ট্রলার নিয়ে এফবি জুনায়েদ ট্রলারের জেলেদের ঘিরে ফেলে। জেলেরা বাধা দিলে গুলি ছোড়ে দস্যুরা। তারপর পাইপ, রড, এবার হইলে যে রেঞ্জ যে নাট খোলে, এই রেঞ্জ এই দিয়ে পিড়েছে, আর হইলে যাইয়া মাছ উঠেছে। আর হইলে আমি মরিচে গুঁড়ো মারছি, তখন হইলে যাইয়া আমার সেনাই দিয়ে গুত হয়, আর কয় যে
ওর মরিচের গুঁড়ো মারছে আরে উডো আরে ফুসইয়া গাঙ্গে হারাই দিম। জেলেরা আরও জানান, পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক, এফবি তুফান, নূর মোহাম্মদের এফবি রাজু ও সেলিম চৌধুরীর এফবি মা সহ আরও 9টি ট্রলারের জেলেদের পিটিয়ে ও কুপিয়েছে দস্যুরা। জ্বালানি রসদ সহ শিকার করা মাছ ও জাল দড়ি লুট করে নেয় তারা। এ সময় অন্তত 50 জন জেলে আহত হয়েছেন। ও মারিয়া উদ্দেশ্যে আমাকে বোর্ডে ওই লাভ দিয়ে উঠে গেছে অস্ত্র সহ। আমরা সব ইঞ্জিন রুমে চলে গেছি, এরপর তারা মালামাল নেওয়া শুরু করছে। আমাকে বাইর করে উড়ায় আর কথায় পিঠে আর উঠতে দেয় যে কথায় রাতে সেনা মেনা হেরা টাক শুরু করে দিয়েছে আর কয়েছে যে সুন্দরবনের দাওয়াত রয়ে গেল। আহতদের মধ্যে 17 জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর 2 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি আর আরেকজনের মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, দস্যু দমনে যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। আমাদের মোটামুটি পরিকল্পনা আছে, আমরা মানে সবাই একসাথে কাজ করবে এরকম এবং কাজ করতেছে। কোস্টগার্ড এবং নৌ পুলিশ বা অন্যান্য যারা আছে সমুদ্র পাহারা দেওয়ার জন্য তারা অলরেডি তাদের কার্যক্রম চালাই যাচ্ছে। ডাকাতির ঘটনায় আহত অন্যান্য জেলেরা ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ইমরান টিটু, 71, বরগুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পয়লা বৈশাখ উদযাপন নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সৃষ্টির সুর দুই গতিপ্রাপ্ত হয়। নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করে দেয়। আর সেজন্যই ফেসিবাদের বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে, অন্ধকার ছায়াকে বিদায় জানাবে। সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করব। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারব বলে আমরা আশা করছি। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন যদি আপনাদের কারো আচ্ছা, আমরা প্রশ্ন পর্বের যাওয়ার আগে আমরা আরেকটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো আমাদের এই শোভাযাত্রায় কারা কারা যুক্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই শোভাযাত্রায় 28টি বিভিন্ন জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথম বলেছিলাম 26টি, কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। আর এবং চারুকলা অনুষদের যে শোভাযাত্রা তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে।
বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তারা যুক্ত হচ্ছেন। এই নিয়ে আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক কায়সার হাসান টগর স্যারকে এই শোভাযাত্রার বিস্তৃতি এবং যারা যারা অংশীজন যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি অধ্যাপক কায়সার হাসান টগর, শোভাযাত্রা আয়োজন কমিটি সদস্য সচিব। বর্ষবরণ 1432-এ আমরা কি কি মোটিভ করছি এবং কি কি আয়োজন আছে সেটা একটু আপনাদের সামনে ছোট্ট করে জানিয়ে দিতে চাই। আমাদের বড় যে মোটিভগুলো হবে, প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, 2 নম্বর কাঠের বাঘ, 3 ইলিশ মাছ, 4 শান্তির পায়রা, 5 পালকি, 6 মুগ্ধর পানির বোতল, 7 তরমুজের একটি ফালি পিস, যেটা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই তরমুজের পিসটা তৈরি করছি। মাঝারি মোটিভ সুলতানি ও মুঘল আমলের মুখোশ 10টি, রঙিন চরকি 20টি, তালপাতার সেপাই 8টি, তুহিন পাখি 5টি, পাখা 4টি, ঘোড়া 20টি, লোকজ চিত্রাবলীর ক্যানভাস 100 ফুট, যেটা পটচিত্র বলে, স্ক্রল পেন্টিং। ছোট মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি 80টি, বাঘের মাথা 200টি, পোলো 10টি, মাছের চাই 6টি, মাথাল 20টি, লাঙল 5টি, মাছের ডোলা 5টি। আমাদের শোভাযাত্রার মোটিভে, এই শোভাযাত্রার ভেতরে আমরা এই মোটিভগুলো ব্যবহার করব, এইগুলো নিয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব। এছাড়াও আমাদের এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন, পাহাড়ি এবং সমতলে নৃগোষ্ঠী 28টি, আমি তাদের নাম এবং সংখ্যাটা উল্লেখ করছি। ম্রো 19 জন, মারমা 15 জন, লুসাই 7 জন, বোম 7 জন, খিয়াম 6 জন, চাকমা 25 জন, ত্রিপুরা 5 জন, তঞ্চঙ্গা 10 জন, পাংখুয়া 16 জন, রাজওয়াড় 11 জন, সাঁওতাল দাসাই 16 জন, মাহালি 17 জন, কোল 10 জন, মাল পাহাড়িয়া 15 জন। সাঁওতাল ডোম 15 জন, মাহাতো 15 জন, ওরাও 15 জন, মণিপুর 30 জন, খাসিয়া 20 জন, চা জনগোষ্ঠী 15 জন, কোচ 20 জন, গারো 30 জন, হাজং 30 জন, বানাই 10 জন, তুরি 15 জন, মালো 15 জন, মুন্ডা 15 জন, রাখাইন 50 জন, মোট 464 জন। এছাড়াও আমাদের র্যালির পেছনে থাকবে, শোভাযাত্রার পেছনে থাকবেন যারা, বেসরকারি বিশ্ববিদ্যালয় 100 জন, কিশোর ব্যান্ড দল বান্দরবান 14 জন, বাম্বা ব্যান্ড সঙ্গীত শিল্পী 100 জন, বাউল সাধু 50 জন, কৃষক দল ও মূলধারা শিল্পী গোষ্ঠী 100 জন, সাধনা নৃত্য সংগঠন 100 জন, রংধনু পোশাক শ্রমিক শিল্পী সংগঠন 50 জন, নারী ফুটবলার 20 জন, অ্যাক্রোবেটিক শিল্পী 17 জন, রিক্সা র্যালি 20টি, ঘোড়ার গাড়ির বহর 5টি আমাদের পেছন থাকবে।
পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সংবাদ সম্মেলন চলছে। আমরা এতক্ষণ সরাসরি সেই সম্মেলনে ছিলাম। শিশু নির্যাতনের অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় শিশু আইন 2013 অনুযায়ী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মামলা করেন। পরে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, শারমিন শিলা গত 30 মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় তিনি তার মেয়ে শিশুকে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য 1 বছর ধরে 2 শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলা সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে বলেও জানান তিনি। ঈদের পর বাজারে পণ্যের আমদানি বাড়ায় গত সপ্তাহের চেয়ে স্বাভাবিক রয়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। কমেছে আমিষ জাতীয় বেশ কিছু নিত্যপণ্যের দাম। সকালে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে পেঁয়াজ, মরিচ, আলু, রসুন থেকে শুরু করে বেগুন, লাউ, করলা সহ সবজির বাজার ছিল স্বাভাবিক। তবে মৌসুমের শেষ আর যোগানের অভাবে মূল্য বেড়েছে ফুলকপি, ব্রকলি এবং শিমের দাম। এদিকে কমেছে পোলট্রি আর সোনালী মুরগির দাম। গরুর দাম কেজিতে 20 টাকা কমলেও অপরিবর্তিত আছে খাসির মাংসের দাম। বাজারের আরো খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালিক। ফরহাদ, বাজারে মাছ, মাংস এবং চাল সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আজকে? পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন? শাওন, বাজারের আমরা এর আগেও বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাজারের পরিস্থিতি কাঁচা বাজারে মোটামুটি স্বাভাবিক রয়েছে। কিছু পণ্যের যোগান কমে যায়, মৌসুম শেষ হয়ে যায়, মূল্য আসলে কিছুটা বেড়েছে। আমরা এখন দেখাতে চাই আমিষ জাতীয় জিনিসপত্র বা চাল, ডাল, মাছ, মাংস যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে একটু জানাতে চাই। চালের দাম কিছুটা বেড়েছে, আমরা দেখতে পেয়েছি একেবারে চালের সিজনের শেষ, নতুন চাল আসবে, কিছুটা চালের দাম বেড়েছে। মোটামুটি সবগুলো চালের মধ্যে দাম বেড়েছে, মাছের দাম কিছুটা বাড়তি। মাছ ছাড়া মাংসর যদি কথা বলি তাহলে মুরগি, পোলট্রি এবং সোনালী দুটোতেই দাম কিছুটা কমেছে। পোলট্রি মুরগি আগে 200 থেকে 210 টাকা ছিল, এখন এটা 190 টাকাতে এসেছে। আর সোনালী মুরগি 300 ছিল, এটা 270 টাকাতে এসেছে। গরুর মাংসের দাম কমেছে 20 টাকা কেজিতে। তবে তেলের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন যে তেলের দাম বাড়ার কারণ ডিউ কমে যাওয়া তেলের দাম বেড়েছে। আমরা একজন ক্রেতার সাথে একটু অল্প করে কথা বলতে চাই যে তিনি আমাদের জানাবেন কি কি জিনিসের দাম বেড়েছে। আসলে হচ্ছে গেছি সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেলের দামটা বাড়ছে, যেমন চালের দামটাও বাড়ছে। আর তেলের দামটা হচ্ছে কোম্পানি এখন আমাদেরকে তেল দিচ্ছে না, হঠাৎ করে বলতেছে যে ডিও বন্ধ। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা আমাদেরকে বলতেছে যে লিটারে 10-12 টাকা বাড়ার সম্ভাবনা আছে, এই জন্যই তেলের ডিও বন্ধ, তেল আমাদেরকে দিচ্ছে না। আর অন্যান্য বিষয় যেমন পেঁয়াজ, পোলার চাল না, আপনার এই সপ্তাহে কোনো পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কলার চাল টাল কিছু ভাড়ে নাই, ডাল টাল এগুলো কোনো কিছু ভাড়ে নাই। বাজার মনিটরিং সিস্টেম থেকে কেউ এসেছে মনিটর করতে? বাজার মনিটরিংয়ে আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, ওনারা আসে, তারপরে ওনারা মনিটরিং করে। ধন্যবাদ আপনাকে। শাওন, বলছিলেন যে কি কি পণ্যের দাম বেড়েছে আর কি কি পণ্যের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। তেলের দামটা বৃদ্ধির খবর আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকেও, ক্রেতাদের কাছ থেকেও। ক্রেতারাও কিছুটা ক্ষুব্ধ রয়েছেন। বাজার মনিটরিংয়ের জন্য এই বাজারে এখন পর্যন্ত কেউ আমাদের চোখে পড়েনি, হয়তো বা আসবেন বা এসেছেন, আমাদের হয়তো চোখে পড়েনি। তবে বাজার মোটামুটিভাবে স্বাভাবিক। নিত্যপণ্যের মূল্যের যে লিস্ট তারা ধরিয়ে রেখেছেন সেই মূল্য দিয়েই তারা বিক্রি করছেন, ক্রেতারাও কিনছেন। তবে ক্রেতারা এই মণিহারি পণ্য বা আমিষ জাতীয় খাবারের মূল্য কিছুটা বেড়ে যাওয়াতে তারা কিছুটা অস্বস্তি প্রকাশ করছেন আমাদের কাছে। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন মালিক।
ঈদের আগে সবজির দাম স্থিতিশীল থাকলেও বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম এখন কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ঈদের আগে করলার কেজি 50-60 টাকা থাকলেও এখন বেড়ে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন আবহাওয়ার প্রভাব, সরবরাহের পরিমাণ ও চাহিদার ভিত্তিতে সবজি সহ নিত্যপণ্যের দাম ওঠানামা করে। এদিকে দাম স্থিতিশীল রাখতে ঈদের পরও বাজার তদারকি জোরদার রাখার আহ্বান জানিয়েছেন ভোক্তারা।